নিজের মধ্যে কখন ভ্রমণ প্রেম এসেছে এটা তো টের পাইনি। এই প্রশ্নটা আমাকে সবাই করে, সেটা আমি আসলে সঠিক উত্তর দিতে পারি না। তবে একটা কথা বলতে পারি, আমি নিজেকে কখনো দেখিনি যে আমি ভ্রমণ করছি না। সেটা আমি বলতে পারছি আসলে আমার ছেলেবেলা থেকে, ছেলেবেলার ছবির অ্যালবাম থেকে আম্মুর সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, সেটা বাংলাদেশে। অবশ্যই সেটা ভ্রমণ ছিল না। এরকম করেই কেটে গেছে মানে অনেক বছর। স্টুডেন্ট লাইফে ঢুকেছি, স্টুডেন্ট লাইফে শিক্ষা সফরগুলোতে গেছি। আর কথা হচ্ছে কি, আমি ঢাকায় থাকতাম, গ্রামের বাড়িতে প্রতি ঈদে যেতাম। তো ট্রেনে করে আমাদেরকে যেতে হতো। তখন সড়ক পথ জামালপুরে এত উন্নত ছিল না যে ঢাকা থেকে সড়ক পথ এত উন্নত হয়েছে। তো ট্রেন জার্নি আমার বেশ মনে আছে সেই কথাটা। আর বাড়ির সাথে আমাদের সবসময় যোগাযোগ ছিল। কাজে ওই যে বললাম না যে আমি ভ্রমণ কখনো করিনি, এটা আমি বুঝতে পারি না। আম্মুর সাথে যে কোনো জায়গায় চলে যাওয়া, সেটা মানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে, বিভিন্ন জেলাগুলোতে, বিভিন্ন জেলা স্টুডিওতে আমাদের ছবি আছে অনেকগুলো, আম্মুর আর আমার। আমরা দুজনেই ছবি তুলতে পছন্দ করতাম, সে ছেলেবেলার ছবিগুলো আছে। তো কখন ভ্রমণ শুরু হয়েছিল নিজের জীবনে এটা বুঝিনি। মানে ভ্রমণ প্রেমটা কবে জাগ্রত হয়েছে যে আমি ভ্রমণই করব, কারণ এখন যখন আমি আসলে শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে ভ্রমণ করছি বা ভ্রমণের সাথে সম্পৃক্ত সমস্ত কাজগুলো করছি, সেই জায়গাটার জন্য আমি বলছি যে আসলে ভ্রমণ এমন ভাবে নিজের মধ্যে কবে ঢুকেছে বুঝতে পারিনি। আর সাথে সাথে আরেকটা জিনিস ছিল ইতিহাস প্রিয়তা। যেমন আমার বাসায় যেমন আমার চাচারা বিশেষ গাইড পড়তেন, তো ওইখানে যে সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো ছিল, মিশর নীল নদের দান, পামির মালভূমির কথা, এইরকম ব্যাবিলনের শূন্য উদ্যান, এই জিনিসগুলো পড়তাম। আর তখন মনে হতো কি যে এগুলো কি আসলেও আছে বা কি, এইরকম কিছু একটা দেখবো বা এগুলো দেখতে যেতে হবে, এইরকম কোনো আকাঙ্ক্ষা ছিল না, কারণ পদ্ধতিও জানা ছিল না, কারণ আমরা মধ্যবর্তী পরিবার ছিলাম। আব্বা সরকারি চাকরি করতেন, সেই রকম আকাঙ্ক্ষা তৈরি হয়নি। তো ধীরে ধীরে সেটা আসলে নিজের মধ্যে দানা বাঁধলো, ইতিহাস প্রিয়তা হলো। তো ওই রকম করে করে 1999 সালে প্রথম বিদেশ ভ্রমণ করতাম। তার আগে কোনোদিন উড়োজাহাজে চড়িনি, বাংলাদেশেও কোনোদিন উড়োজাহাজে চড়া হয়নি আমার। সেটা অবশ্যই আর্থিক সঙ্গতি ছিল না আমাদের বলেই চড়া হয়নি। কক্সবাজার গেছি, চিটাগং গিয়েছি, সমুদ্র দেখেছি প্রথম 1991 সালে, তখন 10ম শ্রেণীর ছাত্রী আমি। তো এখন ওই যে 99 সালে বিশ্ব ভ্রমণটা শুরু হলো, বিশ্ব ভ্রমণ করতে করতে এখন মূল যে কাজটা, আমাকে ভ্রমণকারী হিসেবে যখন সবাই বলছেন, আপনারা বলছেন বা আমিও নিজেকে মনে করছি আমি আসলে একজন ভ্রমণকারী, সেই জায়গাটা থেকে আমি বলতে পারি যে মানে ওই বিশ্ব ভ্রমণ করতে করতে বাংলাদেশ ভ্রমণের একটা ইচ্ছে হলো। যে আসল ইচ্ছেটা হলো যে বিদেশে যখন গিয়েছি তখন দেখেছি পর্যটনকে তারা কি দারুণ ভাবে কাজে লাগাচ্ছে নিজেদের দেশটা গঠন করার ক্ষেত্রে। তরুণ সমাজকে পর্যটন শিল্পের সাথে যুক্ত করতে গাইড পেশায় তারা নিযুক্ত হচ্ছে, বিভিন্ন ট্রাভেল এজেন্সি তারা দিচ্ছে, সুভেনির সবগুলোতে তরুণরা কাজ করছে। সবকিছু মিলে মনে হতে কি ওরা ইতিহাসটাকে এত সুন্দর করে তুলে ধরছে, আমাদেরও তো হাজার বছরের ইতিহাস আছে, সেগুলোর কি অবস্থা আছে, কেমন আছে। কনসেপ্টটা হলো হেরিটেজ ট্যুরিজম। তারা এই ট্যুরিজমের এই ক্ষেত্রটাকে কাজে লাগিয়ে আসলে পর্যটন শিল্পের সাথে যুক্ত করে আর্থিক উন্নতি করছে, রাষ্ট্রের উন্নতি করছে, সমাজের উন্নতি করছে, মেয়েদের মানে নারীদের ক্ষমতায়ন করছে এবং সাথে সাথে তরুণ উদ্যোক্তা তৈরি করছে। তো এতগুলো জিনিস আসলে পর্যটন শিল্পের সাথে যুক্ত হচ্ছে। তো আমি সেই জায়গা থেকে আর কি 2016 সালে একটা মিশন নিলাম যে বাংলাদেশের 64 জেলার ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো কিভাবে রয়েছে, কেমন করে রয়েছে, হেরিটেজ ট্যুরিজম বিকাশ আমরা কিভাবে করতে পারি, তরুণদেরকে আমরা পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত কিভাবে করতে পারি। এই জায়গা থেকেই আসলে আজকে ভ্রমণকারী আমি এলিজা, যাকে সবাই আসলে ঐতিহ্য পর্যটক বলে। সেই ঐতিহ্য পর্যটক পত্রপত্রিকার মাধ্যমে এই উপাধিটা পাওয়া, সব মিলে আসলে ছোট করে এইরকমই জিনিসটা ছিল। যেটা হচ্ছে আসল কথা, 2016 সাল থেকে যখন বাংলাদেশের এই প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থাপনাগুলো আমি দেখছিলাম, মানে ওটার একটা আর্কাইভ করছিলাম, কি অবস্থায় সেগুলো রাখা আছে। আসলে আমার কাজটা ছিল, আমি যেটা নিজে নিজে যেটা করছিলাম ওটার একটা আমি প্রজেক্ট বানালাম। এটা আমার ব্যক্তিগত অর্থায়নে করা কোয়েস্ট হেরিটেজ জার্নি অফ বাংলাদেশ। সেই জায়গাটাতে আমি করেছিলাম কি যে মানে যে জেলাটাতে যাচ্ছি সেই জেলার একটা লিস্ট তৈরি করলাম প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক
ঐতিহাসিক স্থাপনা, সেখান থেকে সেগুলো যেমন সকালবেলা যেমন আপনি নিজেও ভিডিওর কাজ করছেন, আপনি নিজে বুঝতে পারেন ছবি তোলা ভিডিওর কাজগুলো হয়তো আমি সকাল থেকে সন্ধ্যা অবধি করতে পারছি। তারপরে আমি যে কাজটা করতাম সেখানকার তরুণ সংগঠনগুলোর সাথে আসলে আমি কি চাচ্ছি, আমার হেরিটেজ ট্যুরিজমের পারপাসটা কি, এটার পারপাসটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ থ্রু হেরিটেজ ট্রাভেল। এই পারপাসটাকেই, এই উদ্দেশ্যটাকেই আসলে আমি মানে সবার সামনে তুলে ধরতে চাইছি। তখন তাদের সাথে যখন আমি এই বিষয়গুলো নিয়ে কথা বললাম, কনসেপ্টটা নতুন ছিল, সবাই আগ্রহ পেত না। সত্যি কথা বলতে সাংবাদিকরা মনে করতো আসলে এটা আবার কি হেরিটেজ ট্যুরিজম, এই জায়গাটা কিভাবে আসলে কাজ করা যাবে, একজন ব্যক্তিগত উদ্যোগে কিভাবে কাজ করতে পারে এরকম। তো আসলে জার্নিটা বা যেই জিনিসটা মানে মানে হোক আমি চাই, সেটা হয়তো অর্জন খুব সহজে হবে না, বা এটার জন্য অনেক অনেক কাজ করতে হবে, অনেক সময় যেতে হবে, এমনকি আমার জীবদ্দশাতেও না হতে পারে যে বাংলাদেশে হেরিটেজ ট্যুরিজমের বিকাশ। বা আমি যেটা চাই যে একটা জাতীয়ভাবে হেরিটেজ ট্যুরিজম ডে ঘোষণা করা হোক, যে যেমন ইন্টারন্যাশনালি হেরিটেজ ট্যুরিজম দিবস পালন করা হয়, জাদুঘর দিবস পালন করা হয়, পর্যটন দিবস পালন করা হয়, সেটা আন্তর্জাতিকভাবে। আমি মনে করি পর্যটনকে কেন্দ্র করে বাংলাদেশেও একটা জাতীয় দিবস হতে পারে। আর আরেকটা জিনিস হলো, আমরা চা দিবস পালন করছি, রেল দিবস পালন করছি জাতীয়ভাবে, পাট দিবস পালন করছি, এখন তো অনেক দিবস হচ্ছে। তো এই পর্যটন শিল্পের জন্য হেরিটেজ ট্যুরিজম বা ঐতিহ্য পর্যটন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটিও জাতীয়ভাবে পালিত হওয়া উচিত। হ্যাঁ, মানে এই জায়গাটা আর কি আমি আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম সবার মাঝে। হ্যাঁ, রেসপন্স হয়তো তখন পেতাম না, এখন অনেক রেসপন্স পাই। এখন একটা জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে বা একটা স্থাপত্যের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে আমি তরুণদেরকে যখন ছবি তুলতে দেখি, বা একটা পরিবারকে যখন ছবি তুলতে দেখি, ভিডিওগুলো প্রকাশ করার পর সোশ্যাল মিডিয়াতে বা পত্রপত্রিকায় লেখবার পর মানুষের যখন রেসপন্স পাই, তখন মনে হয় যে হ্যাঁ, অবশ্যই আমি ঠিক পথেই যাচ্ছি, ঠিক দিকেই যাচ্ছি, নিশ্চয়ই একদিন এই লক্ষ্যটা অর্জিত হবে। সীমাবদ্ধতা অনেক আছে। আর একটা কথা বলছি যে পর্যটন শিল্পটাকে যে আমি আসলে সরে জমিনেই কাজ করতে গেছি বা অভিজ্ঞতাটা সরে জমিনে করেছি এমন না, আমি একাডেমিক কাজও করেছি। আসলে আমার দুটো থিসিস পেপার, আমার দুটো মাস্টার্স থিসিস পেপার আসলে বাংলাদেশ পর্যটন শিল্পের উপরে। স্পেশালি আমি উল্লেখ করতে চাই, আমি নেদারল্যান্ডসে যখন পড়াশোনা করেছি সেই সময় আসলে আমি আমার প্রফেসরকে রিকোয়েস্ট করে আমি যে টপিকটা বেছে নিয়েছিলাম, যে হাউ টু প্রমোট বাংলাদেশ অ্যাজ এ ট্যুরিজম গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন। তো সেই সময় আসলে কিছু প্রতিবন্ধকতা দেখেছি আমি, মানে তখন তো আসলে হাতে কলমে করেছি জিনিসটা, বিভিন্ন ধরনের রিসার্চ পেপার, লিটারেচার রিভিউ, ওগুলো দেখে আসলে আমি করেছি। তো যে প্রতিবন্ধকতাগুলো আছে আমি কয়েকটার কথা বলছি। এই কয়েকটা আমি খুঁজে পেয়েছি আসলে আমার রিসার্চ পেপার থেকে, নিজস্ব রিসার্চ পেপার থেকে, আর একটা সরে জমিনে আমার অভিজ্ঞতা থেকে। যেমন এখানে তথ্যের অপ্রতুলতা আছে, গণপরিবহনের অপ্রতুলতা আছে, আবাসনের অপ্রতুলতা আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার গুলো ভালো না, আমাদের কোনো মানে কার্যকরী ওয়েবসাইট নেই। পর্যটন যে আপনি যোগাযোগ করবেন, একটা বিদেশি যে একটা জেলাকে যে আসলে বলবে আমি এই জেলায় ঘুরতে যাই, কার্যকরী মানে একটা ওয়েবসাইট যেখানে সে আসলে ইমেল করে বা একটা টেক্সট করে সে উত্তর পাবে, এরকম কার্যকরী ওয়েবসাইট আসলেও নেই। ইভেন কি আমি যে এখনো ঘুরছি যে জায়গাগুলোতে, সম্প্রতি আমি চিটাগংটা নিয়ে বেশি কাজ করছি, মানে ঢাকার মতোই চিটাগং আসলে একটা সমৃদ্ধ নগরী, বন্দর নগরী। তো ওখানে আমি দেখছি যে সাতকানিয়া, লোহাগাড়া এই অঞ্চলগুলোতে পর্যটকরা যায় না। ইভেন কি গুগলেও অনেক স্থাপত্য আছে, অনেক পুরনো মসজিদ আছে, অনেক স্থাপত্য আছে, গুগলেও সেগুলোর একটি ছবিও নেই। এটা একদম সম্প্রতি 2025 সালের কথা আমি বলছি। তাহলে যখন 16 সালে আমি শুরু করেছিলাম আরো অপ্রতুলতা ছিল তথ্যের। হ্যাঁ, তো আমাদের অনেক জায়গাগুলো আনএক্সপ্লোর্ড। হ্যাঁ, আমরা পর্যটন এগিয়েছে, ভ্রমণে আগ্রহ বেড়েছে মানুষের, কিন্তু সেগুলো সীমাবদ্ধ কয়েকটি জায়গায়, যেমন কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবানের বিভিন্ন জায়গায় মানুষ ট্রেকিং এ যাচ্ছে, হাইকিং এ যাচ্ছে, অ্যাডভেঞ্চার পর্যটনের দিকে মানুষের আগ্রহ বেড়েছে। কিন্তু আসলে এই ঐতিহ্য সংরক্ষণ বা হেরিটেজ ট্যুরিজম বিকাশের জন্য আসলে আমরা অল্প কয়েকজনই কাজ করছি। এটার বিকাশ আসলে সেই রকম ভাবে হয়নি, বা অনেক জায়গায় তো অবহেলিত এই জিনিসগুলো আছে আর কি।